নমস্কার। আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্কা। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন আর দেরি নয়, শোনা যাক আজকের গল্প উল্কা। প্রথম অধ্যায়। অল্প বয়সেই পিতৃমাতৃহীন হইয়া জ্যোতি তাহার নিঃসন্তান খুড়ো হরিচরণকে আশ্রয় করিয়া খুড়ার বাসভূমি বেলগাঁয়ে প্রবেশ করিল। গ্রাম প্রবেশ মুখেই বৃদ্ধ জ্যোতিষী রামসুন্দরের সহিত তাহাদের সাক্ষাৎ হইয়া গেল। বৃদ্ধ হরিচরণের সঙ্গে জ্যোতিকে দেখিয়া রামসুন্দর জিজ্ঞাসা করিলেন, বাবু, সঙ্গে ছেলেটিকে? হরিচরণ ভারী গলায় আর্দ্র চক্ষে কহিলেন, আমার বৈমাত্রেয় দাদা হরিচরণের ছেলে জ্যোতি। নেহাতি দুর্ভাগা, এই বয়সেই বাপ মা সব হারিয়ে এখন আমার ঘাড়েই পড়ল। বৃদ্ধ জ্যোতিষীর কিন্তু কথার দিকে লক্ষ্য ছিল না। লক্ষ্য ছিল সর্বাঙ্গে উদ্দীপ্ত ভঙ্গিমা মাখা, গৌরবর্ণ স্ফীত নাসা, দীপ্ত বুক, তীব্র দৃষ্টি এই ছেলেটির উপর। এক দৃষ্টে সে যেন জ্যোতির পানে তাকাইয়া তার প্রতি অঙ্গের গঠন ভঙ্গিমা বিশ্লেষণ করিয়া দেখিতেছিল। বৃদ্ধের এই বিশ্লেষণ ভরা দৃষ্টি জ্যোতির ভালো লাগিল না। তাই বৃদ্ধের উপর তাহার দীপ্ত চক্ষের বিরক্তি ভরা তীব্র দৃষ্টি হানিয়া ভ্রু কুঞ্চন করিয়া উদ্ধত ভঙ্গিমায় রুক্ষ স্বরে বলিয়া উঠিল, আমায় তুমি খাবে নাকি? এমন করে ডাইনের মতো চেয়ে রয়েছ যে? বলিয়াই সে মুখখানা অন্যদিকে ফিরাইয়া লইল। হরিচরণ জ্যোতির এই ব্যবহারে যেন কিছু লজ্জিত ও বিব্রত হইয়া জ্যোতিকে কি বলিতে গেলেন। কিন্তু বৃদ্ধ জ্যোতিষী তাহার পূর্বেই অসীম আগ্রহে জ্যোতির ফিরাইয়া লওয়া মুখের দিকে ফিরিয়া বলিয়া উঠিলেন, আহা, মুখ ফিরিও না বাবা, মুখ ফিরিও না। দেখি দেখি তোমার কোঁচকানো কপালখানি। জ্যোতির কপালখানি দেখিয়া একটু দীর্ঘশ্বাস ফেলিয়া বৃদ্ধ জ্যোতিষী হরিচরণকে বলিলেন, বেশ ছেলে রায়মশাই, তবে বলিয়াই বৃদ্ধ যেন একটু বিব্রত হইয়া চুপ করিয়া গেলেন। খুড়া হরিচরণ ব্যগ্র কণ্ঠেই বলিয়া উঠিলেন, কি হে, কি? কেমন দেখলে বলো দেখি? খারাপ কিছু বুঝি? তা বলতে হবে কেন? নইলে কি আর এই বয়সেই বাপ মা সব খেয়ে? রামসুন্দর তাড়াতাড়ি বাধা দিয়া বলিলেন, আগে না না, খারাপ কিছু নয়, খারাপ কিছু নয়। তবে ছেলেটির উপর একটু নজর রাখলে ভালো হয়। হ্যাঁ, ছেলেটির লক্ষণ টক্ষণগুলি কিছু অসাধারণ, কিছু বিশেষত্ব আছে। খুড়া হরিচরণ ইহার পর দুই চারিটা কথা কহিয়া জ্যোতিকে সঙ্গে লইয়া বাড়ির দিকে অগ্রসর হইলেন। বৃদ্ধ জ্যোতিষীয় বাড়ি ফিরিয়া আপন গ্রন্থগৃহে এক রাশি পুঁথি খুলিয়া বসিলেন। বহুক্ষণ পুঁথি দেখার পর দীর্ঘশ্বাস ফেলিয়া আপন মনেই বলিয়া উঠিলেন, বিচিত্র তোমার সৃষ্টি লীলাময়। অগ্নিভরা বিশ্বত্রাস উল্কা, তারও রূপ অপরূপ। কিন্তু একে বক্ষ পেতে নিতে সর্বং সহা ধরণীর মতো নারী কি নাই?
সত্য সত্যই জ্যোতির চরিত্রে কিছু বিশেষত্ব ছিল, সে কিছু অসাধারণই ছিল। প্রথম বিশেষত্ব ছিল তার উদ্দীপ্ত ভঙ্গিমাময় অঙ্গসৌষ্ঠব, যাহা দেখিয়া প্রত্যেকেই তাহার প্রতি আকৃষ্ট না হইয়া থাকিতে পারিত না। আর দ্বিতীয় বিশেষত্ব ছিল তাহার দম্ভভরা উদ্ধত প্রকৃতি, আর দুনিয়ার প্রতি উপেক্ষা ভরা ব্যবহার, যাহার জন্য অতি রূঢ় অতি কঠোরভাবে হইলেও অতি পরিস্ফুটভাবেই সে সর্বত্র আত্মবিকাশ করিত। ফলে সাধারণের মাঝে অসাধারণ রূপেই ফুটিয়া উঠিত। অল্পদিনের মধ্যেই তাহার উদ্দাম জীবনস্রোতের প্রবল আকর্ষণে পড়িয়া বেলগাঁয়ের ছেলের দল কুটোর মতো ভাসিয়া গেল। জ্যোতির পরিচালিত পথে তাহারা চলিতে শুরু করিল। জ্যোতি দলের প্রধান হইয়া উঠিল। পাঠ্যজীবনে সে স্কুলের খাতায় শ্রেষ্ঠ না হইলেও সহপাঠীদের মনের খাতায় শ্রেষ্ঠ ছিল। সে যেদিন বলিত, পণ্ডিতের সংস্কৃত পড়া কেউ দিতে পাবে না, কিংবা থার্ড মাস্টারের হোম টাস্ক কেউ আজ দেখাতে পাবে না, ব্যাস, সেদিন পরীক্ষাকালে ক্লাসের শ্রেষ্ঠ ছাত্রকেও সেই কথা মানিতে হইত। না মানিলে সে যে কি করিবে বা সে কি করিতে পারে তাহা স্থির নিশ্চয় কেহ না জানিলেও তাহার দৃপ্ত আদেশ লঙ্ঘন করিতে সকলের কেমন যেন বাধো বাধো ঠেকিত। ইহার মধ্যেও একটা বিশেষত্ব তার ফুটিয়া উঠিত। যদি এসবের জন্য কোনো শাস্তি লইতে হইত, তবে জ্যোতিই সর্বাগ্রে সে শাস্তি গ্রহণ করিত, আর গ্রহণ করিত তাহার চরিত্রগত উপেক্ষা ভরেই, দৃপ্ত মুখেই, উচ্চ শিরে। তাহার প্রতি পদক্ষেপ, প্রতি ভঙ্গিমা, প্রতিজনের সহিত ব্যবহার যেন দম্ভভরে ঘোষণা করিত যে আমি কাহাকেও মানিব না, সকলে আমাকে মানিয়া চলিবে। না মানে তো আমি জোর করিয়া মানাইব। আমি সকলের বড়, আমার চেয়ে বড় কেহ হইতে পারে না। অপুত্রক হরিচরণ সচরাচর অপুত্রকদের মতোই অতিরিক্ত রকমের সংসারী ছিলেন। সুদ আদায় করিয়া আর হিসাবের খাতায় মাথা গুঁজিয়াই তাহার দিন কাটিয়া যাইত। জ্যোতিকে অন্তর ঢালিয়া ভালোবাসিয়াও জ্যোতির প্রতি লক্ষ্য রাখিবার তাহার অবসর ছিল না। আর জ্যোতিও বড় সেদিকে ঘেঁষিত না। তবে গ্রামের অবস্থাপন্ন ঘরের ছেলেদের কাহারও উজ্জ্বল পরিচ্ছদের মহিমায় তাহার শ্রেষ্ঠত্ব ম্লান হইবার সম্ভাবনা ঘটিলে বা অন্য কারণে অর্থের প্রয়োজন হইলে মনে মনে খুড়ার মুণ্ডপাত করিতে করিতে খুড়ার নিকট দরবার করিতে চাইত। আর কৃপণ খুড়া আপন কৃপণ স্বভাবের জন্য যত না হোক গৃহিণী হরসুন্দরীর কর্ণগোচরের ভয়ে জ্যোতির আবদার প্রায়ই পূর্ণ করিতে পারিতেন না। গৃহিণী হরসুন্দরী বড় কড়া মেজাজের লোক ছিলেন। এইখানে জ্যোতির দাব খাটিত না। ছেলে মেয়েদের সেবায় অনভ্যস্তা হরসুন্দরী যখন জ্যোতির জন্য বিব্রত হইয়া বাজার ঘরে ষাটের উপদ্রব জুটাইয়া দেওয়ার জন্য জ্যোতির বাপমায়ের উদ্দেশ্যে অজস্র গালিবর্ষণ করিতেন, তখন জ্যোতি ঘরে থাকিলে পলাইয়া যাইত, কিন্তু প্রতিবাদ করিতে সাহস করিত না। তবে হরসুন্দরী যে জ্যোতিকে একেবারেই ভালোবাসিতেন না তাহা নয়। জ্যোতিকে পাইয়া তাহার কাঙাল মাতৃর হৃদয় স্নেহ দিয়া ধন্য হইতে চাহিত। কিন্তু বৃদ্ধ জ্যোতিষীর প্রথম দিনের কথাটায় জ্যোতির উপর নজর রাখিতে গিয়া সাধারণতই কড়া মেজাজের হরসুন্দরী অতিরিক্ত রকমের কড়া হইয়া উঠিয়াছিলেন এবং ক্রমে সেটা অভ্যাসে পরিণত হইয়া গিয়াছিল। ফলে শুধু শাসনের কঠোরতাটুকুই রহিয়া গেল, কিন্তু মাতৃত্বে অনভ্যস্তা প্রৌঢ়া মাতার স্নেহ যত্ন ফুটাইতে পারিলেন না। দিতে গিয়াও দিবার পথ খুঁজিয়া পাইলেন না। হরিচরণের এই অতিরিক্ত শৈথিল্য বা হরসুন্দরীর অতিরিক্ত কঠোরতা কোনোটাই জ্যোতির জীবনে কিছুমাত্র ভালো করিতে পারে নাই,
বরং মন্দ করিয়াছিল। সে খাবার সময় দুইটা খাইয়া আড়ে আড়ে থাকিয়া ইচ্ছামতো আপনাকে গড়িয়া তুলিতে লাগিল এবং খুড়াখুড়ির কৃপণ স্বভাবের জন্য অর্থাভাবে তার অতৃপ্ত আকাঙ্ক্ষাগুলি পুঞ্জীভূত ধূমায়মান বহ্নির মতো নিরন্তর অন্তরে গুমিয়া গুমিয়া জ্বলিতে লাগিল। ঝোড়ো হাওয়ার মতো তাহার উদ্দাম জীবন প্রবাহের জন্য সে আগুন তো নিভিলই না, বরং উত্তরোত্তর বাড়িয়াই চলিল, সুযোগ পাইলে দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিবার জন্য। জ্যোতিষ তখন বয়স ২০-২২ বৎসর। এই সময় হরিচরণের সংসারে আরেকটি অনাথা আসিয়া জুটিল। হরসুন্দরীর বিধবা ভগ্নী শ্যামাসুন্দরীর একমাত্র কন্যা বিমলাকে একরূপ ভাসাইয়া দিয়া মারা গেলেন। রক্তের টানে বেচারা বিমলা ভাসিয়া আসিয়া মাসি হরসুন্দরীর বক্ষ আঁকড়াইয়া ধরিল। এখন বাড়িটা ক্রমে অনাথ আশ্রম হইয়া ওঠে দেখিয়া হরিচরণের অন্তর বিষাইয়া উঠিলেও হরসুন্দরীর বচনমন্ত্রের ভয়ে সে বিষ অন্তরেই মিশাইয়া গেল। বিমলা মেয়েটির লীলায়িত ছিপছিপে গঠন, এক পিঠ চুল, ঠোঁট দুটি পাতলা, বড় দুটি চোখের শুভ্র আয়তক্ষেত্রের মধ্যে কাজল কালো তারা, রংটি কচি পাতার মতোই উজ্জ্বল শ্যামল, বয়স ১৪-১৫। এবার কিন্তু হরসুন্দরী এই অনাথাটিকে গভীর আগ্রহেই জড়াইয়া ধরিলেন। তবে রক্তের টানে কিনা জানি না, কিন্তু এই অনাথটি স্নেহকমলা নারী স্নেহের জন্য যে হরসুন্দরীর কোল ঘেঁষিয়া দাঁড়াইয়াছিল, তাই হরসুন্দরী কোলে লইতে পারিয়াছিলেন। আর যখন পারিলেন, তখন আজীবনের সঞ্চিত স্নেহধারায় তাহাকে অভিষিক্ত করিয়া দিলেন। সেদিন দ্বিপ্রহরে বড় ঘরের বারান্দায় শুইয়া বিশ্রাম করিতে করিতে হঠাৎ একটা কথা হরসুন্দরীর মাথায় খেলিয়া গেল। জ্যোতির সঙ্গে বিমলার বিয়ে দিলে তো বেশ হয়, দুইটি অনাথ, আর জ্যোতিই তো পোড়ার মুখ মিনসের উত্তরাধিকারী। হ্যাঁ, তাই করতে হবে, নইলে পোড়ার মুখো কিপ্টে কি টাকা খরচ করে ভালো ঘরে বিমলার বিয়ে দেবে? সেদিন অপরাহ্নে জ্যোতি অনুভব করিল যেন তাহার অদৃষ্টটা হঠাৎ উল্টাইয়া গিয়াছে। বৈকালের জলখাবারের বরাদ্দ মুড়ি বাতাসার সঙ্গে হরসুন্দরীর কর্কশ কঠোর দৃষ্টির পরিবর্তে সেদিন দেখিল টকটকে রেকাবিতে পেঁপে লুচি, মিষ্টির সঙ্গে শ্যামলা বিমলার কোমল স্নিগ্ধ দৃষ্টি। জ্যোতি তখন নিবিষ্ট চিত্তে কেশের পারিপাট্য সাধনে নিযুক্ত ছিল। এমন সময়ে কে যেন কুণ্ঠিত স্নিগ্ধ কণ্ঠে কহিল, জলখাবার। জ্যোতি চোখ ফিরাইয়া দেখিল জলখাবারের থালা হস্তে একটু বাঁকিয়া দাঁড়াইয়া বিমলা। পশ্চিমের খোলা জানালা দিয়া পড়ন্ত রৌদ্রে তাহার শ্যামল দেহখানি মাখামাখি। এই কালো মেয়েটা হরসুন্দরীর স্নেহপাত্রী বলিয়া জ্যোতি তাহাকে সুনজরে দেখিত না, এবং কালো বলিয়া নজর করিয়াও দেখে নাই। আর হরসুন্দরীও বিমলাকে জ্যোতির কাছ হইতে আড়াল করিয়া রাখিয়াছিলেন। বিমলা যে বাড়ির দাসী বাঁধি নয়, সে কাহারও হুকুমের পাত্রী নয়, এই কথাটা বিশেষ করিয়া জ্যোতিকে জানাইবার জন্য তাহাকে অতি যত্নে ঘর সাজানো পুতুলের মতো তুলিয়া রাখিয়াছিলেন। কিন্তু আজ এই পড়ন্ত রৌদ্র মাখা লীলায়িত গঠনা শ্যামলা বিমলার দিকে চাহিয়া জ্যোতি আর চোখ ফিরাইতে পারিল না। সৌন্দর্য মুগ্ধ করে, যৌবন লুব্ধ করে, একটা মুগ্ধ লোলুপ বাসনা জ্যোতির দীপ্ত চোখের তীব্র দৃষ্টিতে চকমক করিয়া ফুটিয়া উঠিল। বিমলা জ্যোতিকে সঠিক ভালো না বাসিলেও জ্যোতির উদ্দাম ধারা, জ্যোতির দৃপ্ত ভঙ্গি দেখিয়া মুগ্ধ হইয়াছিল, আকৃষ্ট হইয়াছিল,
কিন্তু ভীরুর মতো সভয়ে অন্তরাল হইতে তাহার পানে চাহিয়া থাকিত, কাছে ঘেঁষিতে সাহস করিত না। কিন্তু আজ জ্যোতির এই প্রবল ব্যগ্র দৃষ্টি তাহার কেমন ভালো লাগিল না। সে দুম করিয়া জলখাবারের থালাখানা মাটিতে নামাইয়া দিয়া তরিত পদে ঘর হইতে বাহির হইয়া গেল। সিঁড়িতে নামিতে নামিতে সে একবার দাঁড়াইল। তখনও তাহার বুক সভয় আনন্দে ঢিপ ঢিপ করিতেছে। সেখান হইতে একবার পিছন ফিরিতেই সে দেখিল জ্যোতি চিরুনি হাতেই ঘর হইতে বাহির হইয়া বারান্দায় দাঁড়াইয়া, চোখে তখনও তাহার সেই দৃষ্টি। সে একরূপ ছুটিয়াই নিচে নামিয়া গেল। জ্যোতি এবার চিরুনি দিয়া চুল আঁচড়াইতে আঁচড়াইতে ঘরে প্রবেশ করিবার সময় মুগ্ধ কণ্ঠে বলিল, বাহ, তোফা। এমন সময়ে জ্যোতি বলিয়া হরসুন্দরী ঘরে প্রবেশ করিলেন। তাহার আবির্ভাবে জ্যোতির বুকের ভিতর যেন রেলগাড়ির শান্টিং আরম্ভ হইয়া গেল। এত জোরে বুকের ভিতরটা ঢিপ ঢিপ করিতেছিল যে বাহির হইতেও বা শোনা যায়। মুখখানে কালি মারিয়া গেল। সর্বনাশ! তারকা রাক্ষসী কথাটা শুনিল নাকি? হরসুন্দরী কথাটা শুনিয়াছিলেন। তিনি পাশের ঘরেই ছিলেন, কতকটা আড়ি পাতিয়াই ছিলেন। বেশ একটু কোমলভাবেই বলিলেন, তাহলে বিমলিকে তোর পছন্দ বটে, কেমন? হ্যাঁ, তাহলে তোর খুড়োকে বলি, বিমলিও বড় হলো, এবছরই তোদের বিয়ে। যদি কথাটা শুনিয়া যেন কতকটা বল পাইল। তাহা হইলে হরসুন্দরী আজ তাহার কাছে হাত পাতিয়া দাঁড়াইয়াছে। এখন ফিরাইয়া দেওয়া না দেওয়া তাহার ইচ্ছা। হরসুন্দরীর প্রতি বহুদিনের সঞ্চিত মনোরোগ আজ জাগিয়া উঠিল। ভয় আশঙ্কা কোথায় তাহার চলিয়া গেল। সে চট করিয়া বলিয়া উঠিল, ও তাই বুঝি সাজিয়ে গুজিয়ে জল খাবার দিয়ে আমার মনোহরণ করতে পাঠিয়েছিলে? এ যে বাজারের বেশ্যাকেও হার মানালে খুড়ি। হরসুন্দরীর অন্তরের ভিতর কে যেন একরাশি গলিত লোহা ঢালিয়া দিল। ক্রোধে যাতনায় একরূপ দীপ্ত বিকৃত স্বরে তিনি চেঁচাইয়া উঠিলেন, জ্যোতি! তারপর আর কিছু বলিতে পারিলেন না। মুখে একমুখ কাপড় গুঁজিয়া ছুটিয়া গেলেন। জ্যোতিও আর দাঁড়াইল না। একটা জামা টানিয়া লইয়া, জুতা জোড়াটা হাতে লইয়া তরিত পদে যথাসাধ্য আত্মগোপন করিয়া গুপ্ত ঘাতকের মতোই শঙ্কা ও পৈশাচিক আনন্দে ভোর হইয়া ঘর হইতে বাহির হইয়া গেল। সেদিন জ্যোতি একটু বেশি রাত করিয়াই বাড়ি ফিরিয়াছিল, আর নেশা করিয়াই ফিরিয়াছিল। সে জানিত খুড়ির খোঁচায় খুড়া আজ একটু ঝাঁঝালো হইয়া উঠিবেনি, তাই দেরি করিয়া খুড়াকে এড়াইয়া চলার মতলবই তাহার ছিল। আর নেশাটা করিয়াছিল বৈকালের নিজের ওই ব্যবহারটাকে নিজের কাছে ন্যায়সঙ্গত করিয়া তুলিবার জন্য, মনটাকে একটু চাঙ্গা করিয়া লইতে। ইতিমধ্যেই সে দল রাখিতে নেশা করিতে শুরু করিয়াছিল। তাহার চরিত্রের উদ্দাম ধারা একঘেয়ে হইয়া উঠিতে তাহার দলের অনেকে খসিতে শুরু করিয়াছিল। তাই উর্বর মস্তিষ্ক জ্যোতি দলের ভিতর নেশার আমদানি করিয়া নেশার আমেজে দলটাকে অটুট রাখিবার ব্যবস্থা করিয়াছিল। প্রকাশ না করিয়া বলিলেও তাহার অন্তরের ভাব ছিল, দুনিয়া জাহান নামে গিয়াও যদি তাহার প্রাধান্য বজায় থাকে তবে যাক, দুনিয়া জাহান নামে তাহাতে সে সুখী বই দুঃখিত হইবে না। অনেক সময় সে মুখ ফুটিয়াও বলিত, রাজা হয়ে নরকেই আমি থাকতে চাই, তবু প্রজা হয়ে স্বর্গ সুখ চাই না। জ্যোতি বাড়ি ঢুকিতেই হরিচরণ বেশ গম্ভীর কণ্ঠেই ডাকিলেন, জ্যোতি!
জ্যোতি থমকিয়া দাঁড়াইয়া গেল। বুকখানা ধড়াস করিয়া উঠিল। বেটা বুড়া এখনো জাগিয়া বসিয়া আছে। বুকের স্পন্দনটা একটু সামলাইয়াই সে আগাইয়া আসিয়া এক কথায় উত্তর দিল, কে বলি, এসব হচ্ছে কি? কি সব? খুড়িকে কি সব বলেছ? জ্যোতি চুপ করিয়া কহিল, কিন্তু হরিচরণ ধমক দিয়া কহিলেন, চুপ করে থাকলে চলবে না, উত্তর দাও। জ্যোতির নেশায় আবিষ্ট অন্তর চাড়া দিয়া উঠিল। সে সতেজে উত্তর দিল, যা সত্যি বলে মনে হয়েছে তাই বলেছি। হ্যাঁ। হরসুন্দরী হঠাৎ ঘরের ভিতর হইতে ঝড়ের মতোই বাহির হইয়া চিৎকার করিয়া কহিল, কি সত্যি রে মুখ পোড়া? আমি আমি জ্যোতিও নেশার ঝোঁকে দীপ্ত হইয়া কহিল, থামো না খুড়ি, কথা হচ্ছে আমার কাকার সঙ্গে। তুমি মাঝখান থেকে এসে হাউমাউ জুড়ে দিলে কেন? হ্যাঁ? হরসুন্দরীও কেমন চুপ করিয়া গেলেন। হরিচরণও স্তম্ভিত হইয়া গেলেন, কারণ হরসুন্দরীকে যে কেহ এমন মুখ থাবড়া দিয়া চুপ করাইতে পারে এ ধারণা তাহার ছিল না। এখন খুড়াকে চুপ করিয়া থাকিতে দেখিয়া জ্যোতি কহিল, আমি যা বলেছি তা আপনি নিশ্চয় শুনেছেন, বরং তার চেয়ে ঢের বেশি শুনেছেন নিশ্চয়। এখন আমায় কি বললেন বলুন? আপনার ঘর থেকে বেরিয়ে যেতে হবে তো? তা যেতে রাজি আছি, তবে আমার বাবার বিষয় বিক্রি করা 4,000 টাকা মায়ের সুদ ফেলে দেন। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। হরিচরণের ঘাড় ধরিয়া কে যেন বসাইয়া দিল। তাহার সমস্ত ক্রোধ হাঁক ডাক কোথায় যেন উবিয়া গেল। হরসুন্দরী স্বামীকে নীরব থাকিতে দেখিয়া গায়ের সমস্ত ঝালটা নিরীহ বৃদ্ধের উপর ঝাড়িয়া কহিলেন, এই মুখ পোড়া কিপটে, গোরক্ত ফেলে দে বলছি। টাকার জন্যে মান ইজ্জত খোয়াতে হবে নাকি? হ্যাঁ, দে ফেলে টাকা, আজই ওকে দূর করব। জ্যোতি বিজয় দম্ভে হাসিয়া কহিল, তাই ভালো হলো খুড়ি, তাই ভালো হলো। টাকাটা আদায় করবার ভার তোমার উপরেই দিলাম। তোমার চেয়ে বেশি শিগগির কাকার কাছ থেকে টাকা আদায় করতে আদালতের পেয়াদাতেও পারবে না। তা টাকাটা আদায় হলেই আমায় খবর দিও, আমি সুরসুর করে বেরিয়ে যাব। হ্যাঁ। এই বলিয়া সে গোটা 2 হাই তুলিয়া স্খলিত চরণে চেষ্টিত ধীর পদক্ষেপে নিজের ঘরের দিকে চলিয়া গেল। মাটির ছোট ঘর, একখানি তক্তাপোষের উপর শয্যা বিছানো, এক কোণে পিলসুজের উপর মাটির ডেলুই চলছে। জ্যোতি ঘরে প্রবেশ করিয়া শয্যার উপর গায়ের জামা শুদ্ধই শুইয়া পড়িয়া হাত দুটা মাথার দিকে ছড়াইয়া দিল। ক্ষণেক পরে আবার সে উঠিল, পকেট হইতে একটা সিগারেট বাহির করিয়া মুখে পুরিয়া দেশলাইয়ের জন্য পকেট খুঁজিল, কিন্তু পাইল না। বিরক্তি ভরে সে কহিল, এ নিশ্চয়ই জেদর কাজ, শালা ডাকাত। বলিয়া উঠিয়া পিলসুজের নিকট গিয়া ঝুঁকিয়া প্রদীপের আলোকে সিগারেট ধরাইয়া উঠিয়া দাঁড়াইল। ঘরখানা সহসা যেন আলোকিত হইয়া উঠিল, আর সঙ্গে সঙ্গে পাশের ঘর হইতে বিমলা একটা ব্যাকুল অস্ফুট ধ্বনি করিয়া ছুটিয়া আসিয়া জ্যোতির পা দুইটা জড়াইয়া ধরিল। খুড়াখুড়ির সহিত দ্বন্দ্বে বিজয়ী জ্যোতি
বিমলার এই পায়ে ধরার নিষ্ঠুর পরিহাসে তাহাকে জর্জর করিতে যাইতেছিল, কিন্তু অপরাহ্নে পড়ন্ত সেই রৌদ্রমাখা লীলায়িত ছবিখানি মনে জাগিয়া সব উল্টাইয়া দিল। নেশার ঝোঁকে একটা উদ্যমা ক্ষুধায় ভোর হইয়া সে তাহাকে হাত ধরিয়া তুলিতে গেল, কিন্তু বিমলার বাহুমূলে জ্যোতির হাত ঠেকিতেই বিমলা সর্পস্পৃষ্টের ন্যায় তাহার পাত ছাড়িয়া দূরে সরিয়া দাঁড়াইয়া দৃপ্ত ভঙ্গিতে কহিল, আপনি যে এত নীচ তা আমি জানতাম না। ঘা খাইয়া জ্যোতির অন্তরটা জ্বলিয়া উঠিল। সেও অতি নিষ্ঠুরভাবেই বিদ্রূপের হাসি হাসিয়া কহিল, আর মেয়ে মানুষ হয়ে পুরুষের পায়ে ধরে সাদাটা বুঝি? এবার বিমলা হাসিয়া কহিল, যার যেমন চিন্তাধারা। কথাটা শেষ করবার আগে নিজের হাঁটুর দিকে একবার চেয়ে দেখুন দেখি, দেখুন। জ্যোতি প্রদীপের ক্ষীণ আলোকে হাঁটুর দিকে চাহিতেই দেখিল তাহার আজানুলম্বিত পাঞ্জাবিটার নিচের দিকটা অনেকখানি পুড়িয়া গিয়াছে। সে কিছু বুঝিতে পারিল না, শুধু দগ্ধ পাঞ্জাবিটা লইয়া নাড়াচাড়া করিতে লাগিল। বিমলা কহিল, আপনার পায়ে ধরে আমি সারতে আসিনি, সিগারেট ধরাতে গিয়ে নেশার ঝোঁকে। জ্যোতি যেন চমকিয়া উঠিয়া কহিল, নেশার ঝোঁকে? হ্যাঁ, মেয়ে মানুষদের নাক চোখ কিছু বেশি খরো। এখনো আপনার গায়ে গাঁজার গন্ধ উঠছে, আপনার পা টলছে। জ্যোতি এতটুকু হইয়া গেল। বিমলা বলিয়াই গেল, নেশার ঝোঁকে পাঞ্জাবিটায় তো আগুন ধরালেন। পাশের ঘরেই ছিলাম, চোখে দেখে স্থির থাকি কি করে বলুন? তাই ছুটে এসেই চেপে ধরে নিভিয়ে দিলাম। জ্যোতি ব্যগ্র উৎকণ্ঠিতভাবে দুপা আগাইয়া আসিয়া কহিল, ও তা তোমার কোথাও পুড়ে যায়নি তো? বিমলা অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল, আপনি আর এগিয়ে আসবেন না, আপনি নেশাখোর। না, আমার কোথাও আঁচটুকু লাগেনি। আর পুড়ে গেলেই বা আপনার কি? বেশ, সে পায়ে ধরে সাদা, অপবাদের আগুনে মুখখানায় পুড়িয়ে দিয়ে এত দরদি বা কেন? বলিয়া সে ধীর পদে পাশের ঘরে প্রবেশ করিয়া মাঝের দরজাটা বন্ধ করিয়া দিতে দিতে কহিল, দেখবেন, একটু সাবধানে থাকবেন। সিগারেট খেতে খেতে যেন বিছানায় আগুন ধরাবেন না। আর নিচে আসুন না, একেবারে খেয়ে এসে শোবেন। জ্যোতি এ ঘর হইতে উত্তর দিল, না, আমি খাবো না, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই বিমলা। কিসের থেকে যে কি হয়, কেন যে হয়, তা তুমিও বোঝো না, আমিও বুঝি না। নইলে নইলে আজ আমার মুখের মন্দ কথায় তোমরা এত আঘাত পেতে না। বোঝো তো, আজ এই কথাগুলোই তোমায় আমার মতো অপাত্রে পড়ার বিপদ থেকে বাঁচলে কিনা। হ্যাঁ, আর এর গোড়াকার কথাটাই ধরো না কেন। খুড়ি যদি তোমার কথা না বলে অন্য কেউ বলতো, তাহলে তো। না, থাক, তুমি আমার প্রাণ বাঁচালে। অন্তত আমার হাত হতে তোমাকে বাঁচিয়ে যে উপকারটুকু হয় তা আমি করব। আমি চললাম।
এই বলিয়া ছোট চৌকিটির উপর রক্ষিত কাপড় ঢাকা তাহার বাক্সটি খুলিয়া আনি দুয়ানি পয়সায় পূর্ণ একটি ছোট থলিটা পকেটে ফেলিয়া খটখট করিয়া নিচে নামিয়া গেল। এ ঘরে বিমলা স্থির কাঠের মূর্তির মতো দাঁড়াইয়া রহিল। কোনো কথাই তাহার ফুটিল না। অল্পক্ষণ পরেই শুনিল নিচে জ্যোতি বলিতেছে, আমার টাকা দিতে হবে না, আমার ওই টাকায় বিমলার সুপাত্রে বিয়ে দেবেন। আমি তাকেই ওই টাকা দিয়ে গেলাম। বিমলার অন্তরাত্মা চিৎকার করিয়া বলিতে চাহিল, না না না, তোমার কৃতজ্ঞতার দান, উপকারের প্রত্যুপকার আমি চাই না, আমি চাই না। কিন্তু কে যেন তাহার গলাটা চাপিয়া ধরিল। দ্বিতীয় অধ্যায়। জ্যোতি সত্য সত্যই কোথায় চলিয়া গেল। হরিচরণ প্রথম প্রথম ভাবিয়াছিলেন যে জ্যোতি যাইবে কোথায়। 10 দিন গেলেই রাগ পড়িলে ফিরিবে। হরসুন্দরীও ভাবিয়াছিলেন যে আপদ কোথায় যাইবে। পেট তো কারো বান্দা নয়, তারই ধান্দায় সারা দুনিয়া ঘুরিতেছে। সুতরাং পেটে টান পড়িলে আপনি ফিরিবে, কিন্তু জ্যোতি ফিরিল না। দিন গেল, মাস গেল, বৎসর গেল, তবুও জ্যোতি ফিরিল না। জ্যোতি গেল গেল, কিন্তু হরিচরণের সংসারে অশান্তির আগুন ধরাইয়া দিয়া গেল। হিসাবের মধ্যে ডুবিয়া থাকিয়াও হরিচরণ জ্যোতিকে ভালোবাসিয়া ফেলিয়াছিলেন। নিঃসন্তান বৃদ্ধ অনভ্যাসের লজ্জায় কখনো জ্যোতিকে বুকে জড়াইয়া ধরিতে পারেন নাই। কিন্তু বুকের মধ্যে বাৎসল্যের পুলকের সঞ্চার হইয়াছিল। মাফ করবেন, গল্পপাঠ ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করুন। তাই জ্যোতি যখন চলিয়া গেল, হরিচরণ তখন জ্যোতির গৃহত্যাগের জন্য হরসুন্দরী আর ওই বিমলা মেয়েটিকে মনে মনে দায়ী করিয়া বসিলেন। চিরদিন শান্ত প্রকৃতির বৃদ্ধ মানুষটি এই মনের বেদনা, মনের অভিমান কাহাকেও ফুকারিয়া বলিতে পারিলেন না, মনেই চাপিয়া রাখিলেন। হরসুন্দরীরও যে জ্যোতির অভাবে ব্যথা লাগে নাই তাহা নহে। যে ষাটের উপদ্রবের জন্য তিনি একদিন জ্যোতির মৃত পিতা মাতাকে উদ্ধার করিয়াছিলেন, সেই উপদ্রবের জন্য তাহার হৃদয় ব্যাকুল হইয়া উঠিল। কিন্তু হরিচরণের এই অভিমান ভরা উদাসীন নীরবতা তাহাকে যেন প্রতি পদে আঘাত করিত। তাহার আহত অন্তরাত্মা যেন গুমরিয়া কাঁদিয়া বলিত, এ তাহার মাতৃর হৃদয়ের অপমান। হতভাগী, তুই তো মানুষ, তাই তোর এ শাস্তি। মা হইলে তো যদি এমন করিয়া যাইতে পারিত না, আর হরিচরণও এমন নিষ্ঠুর শাস্তি দিতে পারিত না। তাহার সমস্ত মাতৃত্ব নারীত্ব একই সঙ্গে উথলিয়া যেন তাহাকে অভিমানের তরঙ্গে অভিভূত করিয়া দিল। মুখরার কণ্ঠকে যেন রোধ করিয়া দিল। হরসুন্দরী পোড়ার মুখ মিনসে ডাকটি পর্যন্ত ভুলিয়া গেলেন। বুকের বিমলাকে পর্যন্ত অভিমান করিয়া মাটিতে ফেলিয়া দিলেন। বৃদ্ধ বৃদ্ধার জীবনের নিবিড় দাম্পত্য বন্ধন কোন দুষ্ট গ্রহের গোপন ছুরিকায় ছিন্ন হইয়া গেল। উভয়ে পরস্পর হইতে দূরে সরিয়া অভিমানের রচিত নীড়ে মনের গোপন ব্যথা অতি যত্নে পালন করিতে লাগিলেন। আর উভয়ের মাঝখানে অনাদৃতা উপেক্ষিতা বিমলা নিজেকেই জ্যোতির গৃহত্যাগের জন্য দায়ী ভাবিয়া লজ্জায় নিজের প্রতি ঘৃণায় মরমে মরিয়া গেল। দুঃখিনী মেয়েটি কর্তাগিন্নির উপেক্ষিত সংসারটির সমস্ত কর্মের বোঝা মাথায় লইয়া চূড়ান্ত অপমান মাথায় তুলিয়া লইল। সে যে ইহা বুঝিত না তাহা নহে,
সে জানিত এ তার সবচেয়ে বড় অপমান। তবু কি করিবে সে? পেট তো মানে না। একবার তার মনে হইত দগ্ধ উদরটায় ছুরি বসাইয়া দেয়। অভিমান করিয়া বসিয়া থাকিলে তো বয়স বসিয়া থাকে না। দেখিতে দেখিতে 1 বৎসর কাটিয়া গেল। বিমলা 15য় পড়িল। বিমলা যথাসাধ্য ঘরের বাহির না হইয়া রাজ্যের লজ্জা অঙ্গে জড়াইয়া সর্বাঙ্গে যৌবনাগমের সাড়া ঢাকিয়া রাখিতে চাহিল। পাড়া পড়শি ঘাটে পথে কথা কহিল। বিমলা শুনিয়া লজ্জায় আপনার মৃত্যু কামনা করিল। ঘাটে হরসুন্দরীও শুনিলেন, কিন্তু কথার উত্তর করিলেন না। শুধু ম্লান দৃষ্টিতে আপনার বেদনার পরিচয় দিয়া ঘরে ফিরিলেন। বলি বলি করিয়াও হরিচরণকে কথাটা বলিতে পারিলেন না। মনে হইল, হ্যাঁ, আমার বঞ্জি বলেই তো কথাটা মনে পড়ে না। কিন্তু কই, নিজের ভাইপোর কথা তো ক্ষণেকের তরে ভুলতে পারে না। দারুণ অভিমানে কণ্ঠরুদ্ধ হইয়া গেল। হরসুন্দরী না খাইয়াই শুইয়া পড়িলেন। হরিচরণের খাওয়া হইয়া গেলে বিমলা বহুক্ষণ অপেক্ষায় থাকিয়া শেষে আসিয়া ডাকিল, মাসি, এসো, খাবে এসো। অগ্নিগর্ভ গিরিশিখরের অগ্নুদ্গারের মতোই হরসুন্দরী আজ গর্জন করিয়া উঠিলেন। খাবো খাবো, পিণ্ডি খাবো বই কি, তুই আগে মর, আমি তারপর খাবো। ঘাটের কাহিনী বিমলা সমস্তই জানিত, তাই গর্জনে সে অভিভূত হইল না। শুধু হাসিয়া কহিল, তার তো এখনো দেরি আছে মাসি, আমি কিন্তু আজ এখুনি খাবার কথা বলছিলাম। হরসুন্দরী জ্বলিয়া কহিলেন, কালামুখী কোথাকার, তোর হাসতে একটু লজ্জা করে না? হ্যাঁ, নিজের অঙ্গের দিকে কি একটুও চেয়ে দেখিস না? পোড়ার মুখো ভগবানের দেখা পাই তো, তোকে বাঁচিয়ে রাখার কারণটা জিজ্ঞেস করি, তারও তো দেখা পাই না। বিমলা এবারও হাসিয়া কহিল, সে দেখা দিলে তার কি রক্ষে ছিল মাসি? হ্যাঁ, দেশশুদ্ধ লোকের টানাটানিতে তার হাত পা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যেত, তাই সে লুকিয়ে থাকে, এ আমি নিশ্চয় জানি। নইলে ওই কথাটা আমি জিজ্ঞেস করতাম। নাও এসো, খাবে এসো। কাঁদছো কেন বলো তো? হ্যাঁ, আচ্ছা, তুমি কাঁদলে আমি দাঁড়াই কোথা বলো? হ্যাঁ। বলিয়া সে হরসুন্দরীর হাত ধরিল। হরসুন্দরী ঝরঝর ঝরা অশ্রুসিক্ত আপন বক্ষে দীর্ঘ 1 বৎসর পরে বিমলাকে টানিয়া লইলেন। হরিচরণ পাশের ঘরেই শুইয়াছিলেন। কথাগুলো তাহার বুকেও বাজিল। তাই তো, কথাটা তো তাহার বহুদিন পূর্বেই মনে হওয়া উচিত ছিল। জ্যোতির অনুরোধ, তাহার ঋণ, তাহাকেই তো শোধ করিতে হইবে। আহ, ছোঁড়াটা থাকলে যে কোনো ভাবনাই তাহাকে ভাবিতে হইত না। বিমলা মেয়েটি তো বেশ। তাই একটা দীর্ঘশ্বাস ফেলিয়া তিনি বলিয়া উঠিলেন, হরিবোল হরিবোল। দিন 15 পরে হরিচরণ হরসুন্দরীকে কহিলেন, বিমলাকে কাল দেখতে আসবে গো। হরসুন্দরী কথা কহিলেন না, শুধু মুখপানে তাকাইয়া রহিলেন। হরিচরণ পুনরায় কহিলেন, আসলে অবস্থা বেশ ভালোই, জমিদার লোক, তুমি জানবে বোধ হয়, ওই ওই খড়বনির বাবুদের বাড়ি। ছেলেটি বেশ, বিয়ে পড়ছে,
হরসুন্দরী আশ্চর্য হইয়া কহিলেন, কিন্তু তারা যে অনেক হেঁকে বসবে। হরিচরণ কহিলেন, আহা, জ্যোতির টাকাটাও তো কম নয়, 4,000 টাকা। তার সুদ ধরলে একটা বিস্মৃত প্রায় অন্তর্দাহী জ্বালা পুনরায় বিপুল বেগে হরসুন্দরীর বুকে জ্বলিয়া উঠিল। তিনি তাড়াতাড়ি সেই স্থান হইতে চলিয়া গেলেন। রান্নাশালে বাঁশের খুঁটি ধরিয়া বিমলা দাঁড়াইয়াছিল। হরসুন্দরীকে দেখিয়া কহিল, মাসি, আমার বাপের এমন কি কিছুই নেই যা বিক্রি করে একটা টাকাও হয়? হরসুন্দরী কথাটা বুঝিতে না পারিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে বিমলার পানে চাহিলেন। বিমলা পুনরায় কহিল, বলছিলুম, 1 টাকার আফিংয়ে লজ্জার দায় হতে বোধহয় এড়ানো যায় মাসি। হরসুন্দরী কাঁদিয়া কহিলেন, তাই চল মা, নগাঁয়ে যাই চল। দেখি তোর বাপ তোর জন্যে কি ব্যবস্থা করে রেখে গেছে। ভাবিসনি মা, ভাবিসনি। টাকা না জোটে দেশে বিনিদামের বিষের অভাব নেই। পুকুরে জল আছে, আগুনও চেয়ে চিনতে পাওয়া যায়। কাপড় ছিঁড়েও দড়ির অভাব মেটানো যায়। সেই দিনই হরসুন্দরী বিমলাকে লইয়া তাহার নির্বান্ধব পৈতৃক বাসভূমি নবগ্রাম যাত্রা করিলেন। এই যাত্রার কথা হরিচরণ জানিতেন না। কথাটা শুনিয়া তিনি ছুটিয়া আসিলেন, কহিলেন, আরে সে কি গিন্নি, কাল যে খড়বুনির ওরা বিমলাকে দেখতে আসবেন, তাদের তুমি জবাব দিও, ওখানে তো বিমলার বিয়ে হতে পারে না। সে কি? হ্যাঁ? হরসুন্দরী কহিলেন, বিমলার তো ও ঘরে বিয়ে হবার কথা নয়। তার বাপ তো সে সম্বল রেখে যায়নি। আহা, টাকা তো। হরসুন্দরী বাধা দিয়া কথাটা পূর্ণ করিয়া বলিলেন, জ্যোতি দিয়ে গেছে। কিন্তু তুমি স্বামী হয়ে সেই অপমানের দান আমাকে গ্রহণ করতে বলো? হ্যাঁ, আমরা সত্য সত্যই কি? ওই কি পর্যন্ত বলিয়াই আর বলিতে পারিলেন না। তাড়াতাড়ি গাড়োয়ানকে কহিলেন, ও বাবা, গাড়ি হাঁকাও, গাড়ি হাঁকাও। আহা, কাজ নেই তার টাকার। হ্যাঁ, আমি টাকা দিচ্ছি। আমিও তো বিমলার মেশো। হ্যাঁ, সে 100 বার। সে কথা বিমলা ভুলে যায়নি, যাবেও না। কিন্তু বিমলার মেশো হিসেবে যদি তুমি তার বিয়ে দিতে, তাহলে 4-5 হাজার টাকা খরচ করবার কথা স্বপ্নেও তুমি ভাবতে পারতে না। আমি তো তোমায় জানি। এ তুমি যা করছো সব জ্যোতির কাকা হিসেবে। এও সেই জ্যোতির অপমানের দাম তার কাকার দেওয়া। চল বাবা গাড়োয়ান, চল। হরিচরণ আর কথা কহিতে পারিলেন না। গাড়ি চলিয়া গেল। মাসখানেক পরে হরসুন্দরী বেলগাঁয়ে ফিরিলেন, কিন্তু একা। বিমলার পৈতৃক ভিটা আর শিষ্য সেবকদের দেওয়া কয়েক বিঘা জমি, যেগুলি গুরুর জিনিস বলিয়া ধর্মের ভয়ে নেহাত বাজেয়াপ্ত হইয়া যায় নাই, সেইগুলি বেচিয়া কিনিয়া 5 টাকায় নবগ্রামেরই বৃদ্ধ রামেশ্বর চাটুর্যের সঙ্গে বিমলার বিবাহ দিয়া তিনি ফিরিয়াছিলেন। রামেশ্বরের অবস্থাও ভালো। তবে প্রথম পক্ষের 4 পুত্র ও 4 ভীমা পুত্রবধূ বর্তমান। বৃদ্ধ ভীমা পুত্র বধূদের ভীম পরিচর্যা ও ভীম আপ্যায়নের হাত হইতে নিষ্কৃতি পাইবার জন্যই 60 বৎসর বয়সে বিমলাকে গ্রহণ করিলেন। বিমলা চলিয়া গেল।
তবু হরসুন্দরী ও হরিচরণের পূর্ণ জীবন ফিরিল না। হরিচরণের ব্যথার উপর নূতন ব্যথা। হরসুন্দরী তাহাকে পর ভাবিয়া মেয়েটাকে ভাসাইয়া দিল। আহা, সে যাই করুক না কেন, তবুও তো সে মেয়ের মতোই বাড়িতে ছিল। ছেলের অভাবে মেয়ে লইয়াও তো অনেকে সংসার বাঁধে। আর হরসুন্দরীর অন্য চিন্তা, অন্য ভাবনার অবসর ছিল না। দিবারাত্রি তাহার চক্ষের সম্মুখে ভাসিতেছিল শুধু হাত, থান পরা, ম্লানমুখী বিমলার ছবি। অবিরল ঝরা অশ্রুর ধারেও সে ছবি মুছিল না, যেন স্নাত হইয়া আরো উজ্জ্বল হইয়া ফুটিয়া উঠিয়া তাহার দিকে অগ্রসর হইয়া আসিতে লাগিল। 6 মাস পার না হইতেই সে ছবি একদিন হরসুন্দরীর কোলের কাছে দাঁড়াইয়া ডাকিল, মাসি, একটু আশ্রয়। কল্পনার ছবি বাস্তবের রূপে ফুটিয়া উঠিল। একদিন প্রাতে বিমলা হরিচরণের দ্বারে আসিয়া উপস্থিত হইল, শুধু হাতে থান পরা, ম্লান মুখ। দিন 15 আগে বিমলা বিধবা হইয়াছে, আর সৎ ছেলেরা তাহাকে তাড়াইয়া দিয়াছে। তাই বিমলা মাসির কাছে ফিরিয়া কোলের কাছে দাঁড়াইয়া কহিল, মাসি, একটু আশ্রয়। হরসুন্দরী স্তম্ভিতের মতো চুপ করিয়া রহিলেন। না পারিলেন কথা কহিতে, না পারিলেন ফুকারিয়া কাঁদিতে। সদ্যোত্থিত হরিচরণ ঘর হইতে বাহির হইয়া আসিয়া পিতার মতোই বিমলাকে বুকে টানিয়া লইয়া কহিলেন, আয় মা, আয়। 3য় অধ্যায়। সেই অন্ধকার রাত্রে জ্যোতি বেলগাঁ ত্যাগ করিয়া চলিল। কোথায় যাইবে, কি করিবে, কিছুই স্থির নাই, তবুও চলিল। চলিতে চলিতে সে 2 ক্রোশ দূরবর্তী রেল স্টেশন রসিকপুরে আসিয়া উপস্থিত হইল। প্ল্যাটফর্মের উপর অস্থিরভাবে পদচারণা করিতে করিতে স্থির করিয়া ফেলিল সে কলিকাতায় যাইবে। কলিকাতা নাকি ভবিষ্যৎ গঠনের বিশাল ক্ষেত্র, তাই সে সেইখানেই যাইবে। মনে মনে আপনার অত্যুজ্জ্বল ভবিষ্যৎ আঁকিয়া পুলকিত হইয়া উঠিল। টিকিটের ঘণ্টা পড়িতেই সে আপনার সঞ্চয় ছাড়িয়া একখানা হাওড়ার টিকিট কিনিয়া বসিল। সঙ্গে সম্বল অবশিষ্ট রহিল মাত্র 12 আনা পয়সা, আর সেই কতদিন আগের এক বৃদ্ধের 2টি কথা। সে অসাধারণ, তাহার বিশেষত্ব আছে। উত্তেজনার মুখে অল্প সামর্থ্যের কথা জ্যোতির খেয়ালের মধ্যে আসে নাই। সে তখন বিভোর ছিল কল্পনার তুলিকায় ভবিষ্যতের চিত্রাঙ্কনে। কিন্তু ভোরের দিকে ট্রেন যত কলিকাতার নিকটবর্তী হইতে লাগিল, ততই এই চিন্তা তাহাকে অস্থির করিয়া তুলিল। সম্বল সেই 12 আনা পয়সা বারবার গণনা করিয়া দেখিল। হ্যাঁ, সেই 12 আনা, একটি পয়সাও বাড়িল না। তবে সে কোথায় যাইবে, কেমন করিয়া চলিবে? দারুণ উৎকণ্ঠায় সে অস্থির হইয়া উঠিল। তবে কি শেষ ভিক্ষা করিয়া? না না, তাহার উদ্দাম বিদ্রোহী আত্মা সাড়া দিয়া উঠিল, না না না। তবে সমস্ত অন্তর চিৎকার করিয়া কহিল, তাহার সামর্থ্য আছে, হাত পা আছে, খাটিয়াও তো সে খাইতে পারিবে। পরম নিশ্চিন্ত হইয়া সে খাড়া হইয়া বসিল। ট্রেন আসিয়া হাওড়া স্টেশনে দাঁড়াইল। বিপুল জনস্রোত, বিশাল সৌধ, অগণ্য মোটর গাড়ি ঘোড়া মুহূর্তেই তাহাকে অভিভূত করিয়া ফেলিল। কিন্তু ওই মুহূর্ত পরেই জ্যোতি সে আবেশ কাটাইয়া
সেই বিপুল জনস্রোত ঠেলিয়া অগ্রসর হইল। কিছু দূরে আসিয়াই সে দেখিল ফার্স্ট ক্লাস হইতে একটি সাহেবী পোশাক পরিহিত বাঙালি ভদ্রলোক দাঁড়াইয়া, সঙ্গে স্তূপীকৃত মালপত্র। কুলিরা সেই সব মালপত্র উঠাইতেছে। সে সেইখানে গিয়া দাঁড়াইয়া গেল। মনে মনে ভাবিল, এইখান হইতেই কাজ আরম্ভ করিলেই তো হয়। কিন্তু কয়েক পদ অগ্রসর হইয়া তাহার মন কেমন করিয়া উঠিল। হায়, শেষে কুলিগিরি, এই লোকারণ্যের মাঝখানে। আবার তাহার বিদ্রোহী উদ্দাম জীবনধারা সাড়া দিয়া উঠিল। সে সংকোচ কাটাইয়া দৃঢ় পদক্ষেপে অগ্রসর হইয়া মালের নিকট দাঁড়াইয়া কহিল, আপনার আর কুলির দরকার হবে কি? লগেজ তুলব? ভদ্রলোকটি জ্যোতির্দীপ্ত সৌন্দর্যময় মুখের পানে ও পরিষ্কার পরিচ্ছন্ন বেশভূষার পানে চাহিয়া কহিলেন, আপনি কুলি? প্রশ্নে জ্যোতির সর্বদেহ মন কেমন যেন তীব্র অস্বীকারের ভঙ্গিতে নড়িয়া উঠিল, কিন্তু মুহূর্তে নিজেকে সামলাইয়া বিকৃত স্বরে কহিল, হ্যাঁ। স্বরটা তাহার শূন্য গর্ভ কাংস পাত্রের ভিতর দিয়া কথা কহার মতোই অস্বাভাবিক। আপনি এইগুলো তুলুন। ওই মোটরে তুলতে হবে। এই হ্যান্ডব্যাগটা, এই সোডার বাস্কেট, হ্যাঁ, আর এই টিফিন ক্যারিয়ারটা। না, ওটা এঁটো। ওটি থাক, আমি ওটি নিচ্ছি। আর এই জলের কুঁজোটা। এদিকে ভারী মোটগুলি স্টেশনের কুলিরা তুলিয়া দিতেছিল। সমস্ত তোলা হইলে ভদ্রলোকটি কাহাকে ডাকিয়া কহিলেন, আমা, নীলা, আয় মায়। জ্যোতি এতক্ষণ দেখে নাই, ভদ্রলোকটির অদূরে দাঁড়াইয়াছিল একটি তরুণী। শুভ্র পদ্ম কোরকটির মতো শুভ্র কোমল লাবণ্যময়ী, আয়ত চোখ, পাতলা দুটি ঠোঁট, ঠিক প্রস্ফুটিত গোলাপের সজীব রক্তিম লাবণ্যে ভরা। শুধু নাকটি টিকলো বাঁশির মতো নয়, একটু খেঁদা ভাব, কিন্তু তাহাতে যেন তাহার সৌন্দর্য বৃদ্ধি করিয়াছিল। সদ্য ফোটা রজনীগন্ধার মতো তাহার তরুণ দীঘল দেহখানি, পাক দিয়া ঘুরাইয়া কাপড়খানি পরা, কান দুটি ঢাকিয়া রেশমের মতো নরম কালো চুলে অপরূপ ছাঁদে এলো খোঁপাটি বাঁধা। জ্যোতি তাহার মুখপানে তাকাইয়া কেমন মহাবিষ্টের মতো হইয়া গেল। ভদ্রতার খাতিরে চোখ পর্যন্ত নামাইতে ভুলিয়া গেল। মেয়েটি জ্যোতির দৃষ্টির সম্মুখে লজ্জায় নত হইয়া ধীরে ধীরে পিতার অনুসরণ করিয়া গাড়ির ভিতরে উঠিয়া বসিল। কুলিরা তখন মোটরের নিকট ভিড় জমাইয়াছে। তাহাদিগকে বিদায় করিয়া দিয়া ভদ্রলোকটি একখানি 10 টাকার নোট জ্যোতির হাতে দিলেন। জ্যোতি নোটখানি দেখিয়া ফেরত দিবার ভঙ্গিতে হাত বাড়াইয়া কুণ্ঠিত স্বরে কহিল, দেখুন, আমার কাছে তো চেঞ্জ নাই। ভদ্রলোকটি কহিলেন, বাবা, আমি তো চেঞ্জ দেওয়ার জন্য দিই নাই, তবে ভিক্ষা। ধারণা মাত্রেই জ্যোতির সমস্ত রক্ত যেন চড়াত করিয়া মাথায় উঠিয়া গেল। সে অপমানে চোখ মুখ লাল করিয়া দম্ভ ভরেই উত্তর দিল, তবে কি আমায় ভিক্ষা দিচ্ছেন? ভদ্রলোকটি শশব্যস্তে কহিলেন, ছি ছি বাবা, ও কথা কি বলে? তুমি যে দায়ে পড়ে কুলিগিরি করছো তা দেখেই বোঝা যায়। তাই বিপদে কিছু সাহায্য। জ্যোতি তেমনি মাথা উঁচু করিয়াই উত্তর দিল,
কিন্তু সেও তো প্রকারান্তরে ভিক্ষা। সে তো আপনার কাছে আমি চাইনি। তাহলে তো আপনার কাছে হাত পেতে দাঁড়ালেই হতো, মাল বইবার দরকার হতো না। না না, আমার ন্যায্য মজুরি যা তাই দিন। আমি ঠিক জানি না কত আমার পাওনা। স্টেশনের রেট কি? কারণ এর আগে আমি কলকাতা কখনো আসিনি। ভদ্রলোকটি কেমন স্তম্ভিত হইয়া এই দর্পিত কুলিটির পানে চাহিয়া রহিলেন। প্রশংসা বিস্ময় ক্ষণে ক্ষণে তাহার মুখে খেলিয়া যাইতে লাগিল। সহসা মেয়েটি মোটর হইতে ঝুঁকিয়া জ্যোতির প্রসারিত হস্ত হইতে নোটখানি তুলিয়া লইয়া কহিল, কি কি নামিয়েছেন আপনি? সুটকেস, সোডার বাস্কেট আর জলের কুঁজো, এই তিনটে কেমন? আচ্ছা বেশ, এই নিন। স্টেশনের রেট অনুযায়ী তিনটি মোটের 3 আনা পয়সা। বলিয়া একটা আনি ও একটা দুয়ানি জ্যোতির হাতে আলগোচে ফেলিয়া দিল। জ্যোতি এবার অতুল বিস্ময়ে সেই অপরূপ লাবণ্যময়ী তেজস্বী সপ্রতিভ মেয়েটির পানে চাহিয়া রহিল। হাত তখনও তার প্রসারিত, আর হাতের উপর একটি আনি আর একটি দুয়ানি। ভদ্রলোকটি সহসা কহিলেন, দেখুন, আমার সঙ্গে আমার মোটরে বাড়ি পর্যন্ত গিয়ে যদি মালগুলো নামিয়ে দেন তো বড় সুবিধে হয়, কারণ আমাদের ওখানে কুলি মেলে না কিনা। ভদ্রলোকটি তখন মোটরে চড়িয়াছেন, মোটর চলিতে শুরু করিয়াছে। তিনি জ্যোতির হাত ধরিয়া টানিয়া কহিলেন, আসুন আসুন, নইলে আমাদের বড় অসুবিধা হবে, আসুন। জ্যোতির ইচ্ছা হইল চিৎকার করিয়া বলে, তোমার অসুবিধায় আমার কি? কিন্তু গাড়ির ভিতর পানে একবার তাকাইয়া মোটরের ফুটবোর্ডে লাফাইয়া উঠিয়া পড়িল। ড্রাইভার তাহার পার্শ্বের আসনে স্থান নির্দেশ করিয়া দিতে সম্মুখের দরজা খুলিয়া দিতে যাইতেছিল, কিন্তু বৃদ্ধ ভিতরের দরজা খুলিয়া দিয়া কহিলেন, আরে না না, ওখানে মাল রয়েছে, এইখানে এইখানে। আজ তাহলে এই পর্যন্ত। এই গল্পের পরবর্তী অর্থাৎ শেষ অংশ আপনারা শুনবেন আগামী অডিওতে। ভালো লাগলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্পপাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।